লীনা পুতুল খেলার মতো তাপসের সঙ্গে খেলা করেনি, আত্মসমর্পণ করেছিল সে। তাপসের ভালোবাসার ঐশ্বর্যে সে মন ভরিয়ে তুলেছিল, কিন্তু আর এগুতে পারেনি। নিজের মর্মে মর্মে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে, কিন্তু একটি বারের জন্য মুখ ফুটে প্রকাশ করতে পারেনি তার জীবনের চরম কাহিনী। মনে হয়েছে একটি একটি করে বুকের পাঁজরাগুলো ভেঙে যাচ্ছে, তবুও পারেনি বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে, দাদার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। প্রেম আসে, প্রেম যায়, কত প্রেমী স্মৃতি হয়ে শুধুই কাঁদায়। এমন চমৎকার প্রেমের গল্প কমই হয়। আজ আপনাদের পড়ে শোনাবো তেমনই একটা অনবদ্য প্রেমের গল্প। গল্পের নাম হারানো সুর, নিমাই ভট্টাচার্যের লেখা গল্প হারানো সুর। আমার কবিতা পাঠ চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। শুনতে থাকুন আজকের গল্প, নিমাই ভট্টাচার্যের লেখা গল্প হারানো সুর। জাকার্তা থেকে বদলি হলাম পিকিং, মধ্যে 3 মাসের ছুটি। কিন্তু পিকিং দিল্লির রাজনৈতিক মহাকাশে তখন কালবৈশাখীর ইঙ্গিত দেখা দিয়েছে। 3 মাসের হোমলিপ পাবো কিনা সে বিষয়ে আমার বেশ সন্দেহ ছিল, কিন্তু তাই বলে পুরো ছুটিটাই বাতিল হবে তা ভাবিনি। কলকাতায় কিছুদিন হইচই করে কাটাবো বলে বন্ধুবান্ধবদেরও চিঠিপত্র দিয়েছিলাম, মাসিমাকেও লিখেছিলাম। বেশ খোশ মেজাজেই ছিলাম। 3rd সেক্রেটারি রঙ্গনাথন বিয়ে করে সবে জাকার্তা এসেছে। এম্বাসির আমরা সবাই ওদের দুজনের অনারে বগুড়ে একটা প্রোগ্রাম ঠিক করলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটাচি কাপুর চাঁদা তোলা শুরু করে দিল। প্রেস অ্যাটাচি মুখার্জি আর মিসেস মুখার্জি চিত্রাঙ্গদার সিলেক্টেড সিনের রিহার্সাল আরম্ভ করে দিল। ভাইস কনসাল যোশী বগুড়ের সব ব্যবস্থার ভার নিল। 2 সপ্তাহ প্রস্তুতির পরে সেই শনিবার এলো। সকাল 7টায় চান্সেরির বিল্ডিং থেকে আমাদের কনভয় রওনা হলো। কোনো দুর্ঘটনার জন্য নয়, আনন্দের আতিশয্যে। 8 ঘন্টা রাস্তা যেতে 2.5 ঘন্টা লাগলো। পথে কনভয় থামিয়ে কাপুর ও জন চারেক ভাংড়া ডান্স দেখালো। রঙ্গনাথন ও মিসেস রঙ্গনাথনকে দিয়ে এক লাভ সিনের শট তুলল সিনহা তার মুভিতে, এবং আরো অনেক কিছু হলো। বগুড়ের ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেন পৌঁছবার সঙ্গে সঙ্গে ভাইস কনসাল যোশী যা খেল দেখালো তা ভুলবার নয়। 3 জন স্টাফকে আমি আর্মি নেভালে ডিসি সাজিয়ে রিসিভ করলাম। মিস্টার ও মিসেস রঙ্গনাথনকে একদল স্কাউট ছেলে মেয়েদের দিয়ে গার্ড অফ অনার প্রেজেন্ট করলো। টেপ রেকর্ডার বাজিয়ে মিলিটারি ব্যান্ডে জাতীয় সঙ্গীত শোনালো, এবং সবশেষে নিজে মাথায় একটা গান্ধী টুপি চাপিয়ে ভারত সরকার ও ভারতবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটা বক্তৃতাও দিল। জন চারেক 2nd ও 3rd সেক্রেটারি অভিজ্ঞ টেলিভিশন ক্যামেরাম্যানদের মতো ছোটাছুটি করে অনুষ্ঠানটির মুভি তুলল। দুপুরে ভোজন পর্বটা বিচিত্র হলো। দক্ষিণ ভারতীয় মশলার দোসার সঙ্গে সাম্বার এলো না, এলো বাঙালিদের মাছের ঝাল। পুরীর সঙ্গে এলো গুজরাটিদের বেসনের ভাজা। পোলাও এলো সাম্বারের সঙ্গে, এবং এমনই মজাদার আরো অনেক কিছু। অপরাহ্নকালীন চায়ের পর শুরু হলো চিত্রাঙ্গদা। প্রথম দৃশ্য অভিনয় সবে শুরু হয়েছে, এমন সময় অপ্রত্যাশিতভাবে সিংহল ও UAR অ্যাম্বাসাডারদের নিয়ে আমাদের অ্যাম্বাসাডার হাজির। যোশী কয়েক মুহূর্তের মধ্যে 3 ADC হাজির করলো। স্কাউটদের আবার টেনে এনে লাইন করে দাঁড় করালো। আবার রিসেপশন গার্ড অফ অনার, আবার টেপ রেকর্ডারে ন্যাশনাল অ্যান্থেম বাজানো হলো। যোশী আবার গান্ধী টুপি চাপিয়ে একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে 3 জন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানিয়ে আমাদের কৃতজ্ঞতা জানালেন। চিত্রাঙ্গদা অভিনয় শেষ হলো। হঠাৎ কোথা থেকে অকস্মাৎ হাজির হলো পাকিস্তান এম্বাসির 2 জন 2nd সেক্রেটারি মনসুর আলী আর রহমান। মনসুর আলী
গাইল একটা গজল। রহমান আবৃত্তি করে শোনালো কতগুলি উর্দু শায়ার। 3 জন রাষ্ট্রদূতের পক্ষ থেকে মিসেস রঙ্গনাথনকে একটা পোর্টেবল টেলিভিশন সেট প্রেজেন্ট করলেন UAR অ্যাম্বাসাডার। স্কাউটদের আপ্যায়নের আমন্ত্রণ জানালেন আমাদের রাষ্ট্রদূত, এবং চিত্রাঙ্গদা অর্জুনের অনারে সিংহলের রাষ্ট্রদূত একটা ডিনারে আমন্ত্রণ জানালেন উপস্থিত সবাইকে। সূর্য অস্ত গেল। বগরের মালভূমিতে বেশ আমেজি ঠান্ডা হাওয়ার স্পর্শে সারা দিনের ক্লান্তি বিদায় নিল। আমাদের কনভয় আবার ফিরে এলো জাকার্তা। পরদিন সকালে অফিস যেতেই রাষ্ট্রদূত ডেকে পাঠালেন। গুড মর্নিং স্যার। মর্নিং। হাতে একটা রেডিও মেসেজ দিলেন। ইনস্ট্রাক্ট ফার্স্ট সেক্রেটারি তাপস সেন, প্রসিড পিকিং ডিরেক্টলি, স্টপ নো হোম লিভ, বাট 1 week's প্রিপারেটরি লিভ গ্রান্টেড। কোথায় 3 মাসের ছুটিতে কলকাতায় আনন্দ করব, নয়তো তার পরিবর্তে মাত্র 1 সপ্তাহের ছুটি। অ্যাম্বাসাডার বললেন, আই অ্যাম সরি সেন, তুমি বলবার পর আমি নিজে ফরেন সেক্রেটারিকে একটা রেডিও মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হলো না। একটু থামলেন, আবার বললেন, পিকিং গিয়ে নিজের কাজকর্ম গুছিয়ে নেবার পর ছুটি নিয়ে একবার কলকাতায় ঘুরে এসো। অ্যাম্বাসাডারকে আমি ধন্যবাদ জানালাম। অ্যাম্বাসাডার বললেন, অনেক মিশনে অনেককে নিয়েই আমি কাজ করেছি, কিন্তু তোমার মতো সহকর্মী আমি বেশি পাইনি। ইনফ্যাক্ট তোমার মতো কলিগ পাবার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। ইন এনি কেস, যে কোনো প্রয়োজনে তুমি আমাকে মনে করলে আমি সুখী হব। তাছাড়া সামনের বছর তো আমি নিজেই মিনিস্ট্রিতে ফিরে যাব। তখন নিঃসংকোচে তুমি আমাকে তোমার সুবিধা অসুবিধার কথা জানালে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারবো। আমি মাথা নিচু করে সব শুনলাম। আর একবার রাষ্ট্রদূত চতুর্বেদীকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। 2 সপ্তাহ যেতে না যেতেই আমার বিদায় সম্বর্ধনার পালা শুরু হলো। আমি ব্যাচেলার বলে সর্বপ্রথম সম্বর্ধনা জানালো ইন্ডিয়ান এম্বাসি ব্যাচেলার্স ইউনিয়নের তরফ থেকে। ইউনিয়নের তরফ থেকে ইন্দোনেশিয়ার বিখ্যাত শিল্পী রেজাদ মোহাম্মদের আঁকা একটা অপূর্ব সুন্দরী চীনা মেয়ের পেন্টিং আমাকে উপহার দেওয়া হলো। এই আশা নিয়ে ব্যাচেলার ইউনিয়ন আমাকে এই উপহার দিয়েছিল যে এই চীনা সুন্দরী আমার কৌমার্যকে চীনে অটুট রাখতে অনুপ্রাণিত করবে। চমৎকার। পরবর্তী অনুষ্ঠানে মেয়েরা আমাকে বিদায় সম্বর্ধনা জানালেন। তারপর স্টাফ অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক স্টাফেরা এবং সবশেষে অ্যাম্বাসাডর চতুর্বেদী বেশ জাঁকজমকপূর্ণভাবে আমাকে বিদায় সম্বর্ধনা জানালেন। ইন্দোনেশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার ছাড়াও এশিয়া আফ্রিকা গোষ্ঠীর 5-6 জন রাষ্ট্রদূত এবং নানা দেশের কয়েক ডজন সিনিয়র ডিপ্লোম্যাট এই পার্টিতে উপস্থিত ছিলেন। তারপর একদিন সকালে সত্যি আমি জাকার্তার মাটি ছেড়ে পাড়ি দিলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর ইন্টারকন্টিনেন্টাল হোটেল আগেই বুক করা ছিল। পারালেবার এয়ারপোর্ট থেকে আমাদের কমিশনের মিস্টার রাওয়ের সঙ্গে হোটেলে এসেই আবার বেরিয়ে পড়লাম বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে। আমরা একদল মিলে গেলাম সিঙ্গাপুরের অতি বিখ্যাত নাইট ক্লাব সিভিউ হোটেলের চিকেন ইনে। পরের দিন কিছু মার্কেটিং করলাম। ন্যাশনাল মিউজিয়ামের ধার থেকে কিছু চামড়ার জিনিস কিনে হাই স্ট্রিট, অর্চার্ড স্ট্রিট থেকে কিছু জামা কাপড় ও একটা ভালো জাপানি ট্রানজিস্টার রেডিও কিনে হোটেলে ফিরলাম লাঞ্চের সময়। তারপর লাঞ্চ খেয়েই রওনা হলাম এয়ারপোর্টে। এলাম হংকং। কাইতাক এয়ারপোর্টে আমার পুরনো সহকর্মী ইন্দ্রজিৎ সিং এর হাতে কতগুলি জরুরি সরকারি কাগজপত্র পেলাম। পিকিং যাবার আগে দিল্লি থেকে জয়েন্ট সেক্রেটারি কতগুলি কথা জানিয়েছেন। মাসিমারও একটি চিঠি এসেছিল ডিপ্লোম্যাটিক ব্যাগে। মাসিমার চিঠিতে জানলাম লিনার ছেলে হয়েছে। পরের দিন ভোরে উঠেই রওনা হলাম চীন হংকং সীমান্তের দিকে। সীমান্ত পার হলাম। ওপারে গিয়ে ট্রেনে চড়ে গেলাম ক্যান্টন, তারপর প্লেনে পিকিং। 4টি বছর প্রায় দুঃস্বপ্নের মতো কেটে গেল। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে একটা অব্যক্ত চাপা উত্তেজনার মধ্যে কাটতো আমাদের সবার। ছুটি তো দূরের কথা,
একটি দিনের জন্য বিশ্রাম করবার অবকাশ পাইনি। প্রতিদিনই একটা না একটা গুরুতর সমস্যা নিয়ে কেটেছে পিকিংয়ের দিনগুলি। শেষে আমার পিকিং মাসের পালাও একদিন শেষ হলো। বদলি হলাম করাচি। দিল্লিতে আমার এক বন্ধু সেক্রেটারিকে লিখলাম, কি ব্যাপার, আমাকে এক ট্রাভেল স্পট থেকে আর একটা ট্রাভেল স্পটে কেন বদলি করা হচ্ছে? উত্তর এলো, সাউথ ব্লকের সারা ফরেন মিনিস্ট্রিতে নাকি কৃতি ডিপ্লোম্যাট বলে আমার খুব সুনাম, এবং সেজন্যই জাকার্তা থেকে পিকিং এবং পিকিং থেকে করাচি। তবে পিকিং থেকে করাচি যাবার পথে 1 মাসের ছুটি জুটেছিল আমার অদৃষ্টে। মাসিমার চিকিৎসার একটু সুব্যবস্থা করতে না করতেই আমার ছুটি শেষ হয়ে এলো। কয়েকদিন পরে রওনা হলাম দিল্লি। দিন 4-5 ফরেন মিনিস্ট্রিতে আলাপ আলোচনা করবার পরে চলে এলাম করাচি। সরকারি কাজকর্মে যথেষ্ট বিড়ম্বনা ভোগ করতে হলেও করাচির দিনগুলি মোটামুটি ভালোই কাটছিল। পাকিস্তানের ফরেন সার্ভিসে অনেক বাঙালি আছেন। পাকিস্তান রেডিওতে বাঙালি সংখ্যা কম নয়। এদের অনেকের সঙ্গেই বেশ একটা হৃদ্যতার সূত্র গড়ে উঠেছিল। প্রত্যেক শনিবার সন্ধেবেলায় মনসুর আলীর বৈঠকখানায় গানের আসর বসত। মনসুরের ভাটিয়ালি মিসেস খাতুনের রবীন্দ্রসঙ্গীত, আমাদের হাই কমিশনের মিস্টার রায়ের মেয়ে বন্দনার অতুল প্রসাদ নজরুলের গান শেষ হতে না হতেই মনসুরের মা ডাক দিতেন, এসো বাবা, খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেল যে। ওদের ওখানে সর্ষে বাটা দিয়ে যে ইলিশ মাছের ঝাল খেয়েছি তা জীবনে ভুলব না। রবিবার দিনে আড্ডা বসত মিস্টার রায়ের বাড়ি। শুরু হতো তেলে ভাজা চা দিয়ে, শেষ হতো বিয়ে বাড়ির মেনু দিয়ে। বছরখানেক বাদে ছুটির আবেদন করলাম। আবেদন মঞ্জুর হলো। 3 মাসের ছুটিতে আমি কলকাতা গেলাম। 1.5 মাস বেশ কেটে গেল। খবরের কাগজের খবর পড়ে বেশ বুঝতে পারছিলাম করাচির হাওয়া বদলে গেছে। বেশ অনুমান করতে পারছিলাম মনসুর আলীর বাড়ির সাপ্তাহিক গানের আসর বন্ধ হয়েছে। রবিবার মিস্টার রায়ের ড্রয়িং রুমে আর আড্ডা জমছে না। তারপর একদিন কাগজে দেখলাম পাকিস্তান সিকিউরিটি কাউন্সিলে কাশ্মীর সমস্যা আলোচনা করবার জন্য সরকারিভাবে অনুরোধ জানিয়েছে। 2 দিন বাদেই দিল্লি থেকে জয়েন্ট সেক্রেটারির নিমন্ত্রণপত্র পেলাম, তাড়াতাড়ি দিল্লি এসো, ইন্ডিয়ান ডেলিগেশনের সদস্য হয়ে সিকিউরিটি কাউন্সিলে যেতে হবে। একটি দিনের মধ্যেই কলকাতার পাট চুকিয়ে দিলাম। পরের দিন সকালের ফ্লাইটে গেলাম দিল্লি। 1 সপ্তাহ ধরে আলাপ আলোচনা সলা পরামর্শের পরে গেলাম করাচি। ইন্ডিয়ান ডেলিগেশন সোজা চলে গেল নিউ ইয়র্ক। ঠিক হয়েছিল করাচিতে কাগজপত্র ঠিকঠাক করেই আমিও সোজা নিউ ইয়র্ক যাব। দিল্লিতে ঠিক হয়েছিল আমি 2 দিনের মধ্যে করাচির কাজ শেষ করব এবং বুধবার সন্ধ্যার প্লেনে বোম্বে গিয়ে রাত্রেই এয়ার ইন্ডিয়া ফ্লাইটে লন্ডন রওনা হব। কিন্তু করাচির পরিস্থিতি এমনই জটিল হয়ে উঠেছিল যে রবিবার কেন, সোমবার মঙ্গলবারের রিজার্ভেশনও বাতিল করতে হলো। শেষ পর্যন্ত বোম্বে হয়ে যাওয়ার পরিকল্পনাও বাতিল করতে বাধ্য হলাম। স্থির হলো বুধবার মাঝরাতে প্যান আমেরিকান ফ্লাইটে লন্ডন যাব এবং শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নিউ ইয়র্ক। এয়ারপোর্টে এসে কাস্টমসের পাসপোর্ট চেক করিয়ে আমাকে ট্রানজিট লাউঞ্জের একপাশে বসানো হলো। একটু দূরে একজন পুলিশ অফিসারকে একটু অন্যমনস্ক হয়ে সিগারেট খেতে দেখলাম। বুঝতে কষ্ট হলো না আমার প্রতি নজর রাখবার জন্যই প্রভুর আবির্ভাব। করাচির আগে প্যান আমেরিকানের এই প্লেনটি কলকাতায় থেমেছিল, কিন্তু ট্রানজিট লাউঞ্জে একজনও কলকাতার প্যাসেঞ্জার দেখতে পেলাম না। বুঝলাম কলকাতার যাত্রীরা বিমান থেকে নামবার অনুমতি পায়নি। প্লেনের ডিপার্চার অ্যানাউন্সমেন্ট হলে এয়ারলাইন্সের একজন গ্রাউন্ড স্টাফ আমাকে সর্বাগ্রে প্লেনে যেতে বললেন। ইঙ্গিত বুঝে নিতে কষ্ট হলো না। সামনে সিঁড়ি বেয়ে কেবিনে ঢুকে দেখলাম পূর্বের পুলিশ অফিসারটি আগে থেকেই আমাকে অভ্যর্থনা করবার জন্য সেখানে উপস্থিত। কেবিনে আমি ছাড়া আর মাত্র 2 জন প্যাসেঞ্জার ছিলেন। চিফ স্টুয়ার্টকে বলে আমি আমার নির্দিষ্ট সিটটি ছেড়ে একেবারে পিছনের সারিতে ধারের সিটটিতে বসলাম। কেমন যেন আনমনা হয়েছিলাম কিছুক্ষণের জন্য। নানান চিন্তায় টেরই পাইনি কখন প্লেন ছেড়েছে।
কখন আরব সাগরের উপর দিয়ে এই রুটের দিকে ভেসে চলেছে আমাদের বিমান। আবছা আলোয় হঠাৎ একটা শিশুকে ঘোরাঘুরি করতে দেখে আমার যেন সমিত ফিরে এলো। কিছুক্ষণ শিশুটিকে আপন মনে ঘোরাঘুরি করতে দেখলাম। আরও কিছু সময় কেটে গেল। তারপর আস্তে আস্তে তুড়ি দিয়ে বাচ্চাটিকে ডাক দিলাম। রাত্রির নিস্তব্ধতায় আমার প্রায় নীরব নিমন্ত্রণে শিশুটির ঈষৎ চাঞ্চল্য বন্ধ হলো। একটু দ্বিধা, একটু সংকোচে সে আমার থেকে একটু দূরে থমকে দাঁড়ালো। কয়েক মিনিট দুজনেই দুজনকে দেখলাম। আরও 2-4 মিনিট কেটে গেল। আমি ধীরে একটু এগিয়ে গেলাম। ভালো করে দেখলাম। বেশ ভালো লাগলো। মনে হলো পশ্চিম পাকিস্তানেরই হবে। তা নয় তো এত ফর্সা এত সুন্দর হয় কি? জিজ্ঞাসা করলাম, তোমারা ক্যা নাম হে বেটা? অতি সন্তর্পণে আমি শিশুটির একটি হাত ধরলাম। প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, তোমারা ক্যা নাম হে বেটা? কেমন যেন বিস্ময়ের সঙ্গে মোটা মোটা বড় বড় চোখ দুটো দিয়ে আমার দিকে তাকালো। মিনিট খানেক বাদে আমি আর একবার জিজ্ঞাসা করলাম, বেটা তোমারা নাম বাতাও? কয়েক মুহূর্ত পরে ধীরে ধীরে শিশুটি আধো আধো স্বরে আমাকে চমকে দিয়ে বলল, আপনি কি বলছেন? এই কদিন করাচি আমার মনটাকে তিক্ত করে দিয়েছিল। সিকিউরিটি কাউন্সিলের আগামী দিনগুলির চিন্তায় মন কম উদ্বিগ্ন ছিল না। মাঝরাতে প্লেনের মধ্যে এই শিশুটির কচি মুখে বাংলা কথা শুনে যেন একটা দমকা হাওয়ায় মনের মালিন্য সব ধুয়ে মুছে গেল। হাসির রেখা ফুটে উঠল আমার মুখে। হাত ধরে আদর করে কাছে টেনে নিলাম শিশুটিকে। জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার? উজ্জ্বল দুটি মিষ্টি কচি চোখের দৃষ্টি আমার সারা মুখের ওপর বুলিয়ে নিয়ে বলল, আমার নাম স্বপন। স্বপন নামটা শুনে হঠাৎ অনেকদিন পর ভুলে যাওয়া অতীতের একটা স্বপ্নের কথা মুহূর্তের জন্য আমার সারা মনকে আচ্ছন্ন করে দিল। চিন্তার অবকাশ পেলাম না। স্বপন আমার হাতটা ধরে একটু ঝাঁকুনি দিয়ে বলল, বলো না তোমার কি নাম? হাসি মুখে উত্তর দিলাম, আমার নাম তাপস। আর এক মুহূর্ত বিলম্ব না করে স্বপন ছুটে গেল টুরিস্ট ক্লাসের দিকে। স্বপন চলে গেল, কিন্তু অতীত দিনের স্মৃতি স্বপ্নের মেঘ আমার মনের আকাশ আচ্ছন্ন করে দিল। ভুলে গেলাম কাশ্মীর সমস্যা, আসন্ন সিকিউরিটি কাউন্সিলের অধিবেশনের কথা। ভুলে গেলাম আজকের আমাকে। ভুলে গেলাম ইন্ডিয়ান হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি তাপস সেনকে। বাবা মারা যাবার পর কাকিমার কৃপায় তাপসের পক্ষে কাকার সংসারে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠল। কিন্তু ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আর একদিনও নষ্ট করেনি। পাটনায় কাকা কাকিমাকে প্রণাম করে চড়ে পড়ল ট্রেনে। চলে এলো কলকাতায় মাসিমার কাছে। পিতৃমাতৃহীন তাপসকে আপন সন্তান জ্ঞানে মাসিমা নিজের সংসারে ঠাঁই দিলেন। ফার্স্ট ডিভিশনেই পাশ করলো তাপস। ভর্তি হলো স্কটিশ চার্চে। সঙ্গে সঙ্গে গোটা 2 টিউশনিও জোগাড় করে নিল নিজের খরচপত্র চালাবার জন্য। মাসিমা ও মেসমশাই দুজনেই আপত্তি করেছিলেন। তাপস বলেছিল, পরিশ্রম করে আয় করবার মধ্যে একটা আনন্দ ও পরিতৃপ্তি আছে। তাছাড়া আজে বাজে সময় নষ্ট না করে 2টি ছাত্র পড়ালে ক্ষতি কি? মাসিমা মেসমশাই তাই আর আপত্তি করেননি। জনক রোড থেকে স্কটিশ চার্চে যেতে 40 মিনিটের মতো সময় লাগে। 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে লেক মার্কেটে এসে টুবি বাস ধরে তাপস রোজ কলেজে যায়। আবার 4টে নাগাদ রওনা হয়ে 4:45টার মধ্যে ফিরে আসে। ওই সময় টুবি পাসে স্কটিশ বেথুনের অনেক ছেলেমেয়েই প্রতিদিন যাতায়াত করে। বেশ কয়েক মাস পরে তাপস আবিষ্কার করল, পরাশর রোড থেকে বেরিয়ে একটি মাত্র মেয়েই প্রায় নিত্যই ওই বাসে বেথুনে যায় আসে। বছরখানেক পরে দুজনে দুজনের দিকে তাকিয়ে মুখে শুধু একটু হাসি রেখা ফোটাত, কিন্তু তার বেশি নয়। আরও মাস 6 বাদে একদিন দুজনে
পাশাপাশি বসে কলেজে গিয়েছিল। তাপস ইচ্ছে করে লেডিস সিটে ওর পাশে বসেনি, পাশের সিটটা খালিই ছিল। ইশারায় আমন্ত্রণ পেয়েই তাপস পাশে বসেছিল। দুজনের মধ্যে প্রায় অজান্তে একটা সেতু বন্ধন রচনা হচ্ছিল। বাস স্টপে এসে দেখা না হলে অদর্শনের অতৃপ্তি দুজনেই অনুভব করত। প্রায় 2 বছর পর ইন্টারমিডিয়েট পরীক্ষার কিছুকাল আগে দুজনের মধ্যে প্রথম কথা হলো। তাপস জিজ্ঞাসা করল, আপনাদের টেস্ট কবে থেকে? এই তো আগামী 15ই থেকে শুরু। একটু থেমে পাল্টা প্রশ্ন এলো, আপনাদের? 17ই, বুধবার থেকে। এমনই করে মন্থর গতিতে অত্যন্ত সংযতভাবে এগিয়ে চলেছিল দুটি জীবন। টেস্ট আরম্ভ হলো, শেষও হলো। একদিন ফাইনাল পরীক্ষাও আরম্ভ হলো, শেষ হলো। তাপস ইকোনমিক্স অনার্স নিয়ে স্কটিশ চার্চেই বিয়ে পড়া শুরু করলো। ক্লাস আরম্ভ হওয়ার পরই লেক মার্কেট বাস স্টপে খুঁজেছিল সেই পরিচিতার মুখ, কিন্তু পায়নি। ভেবেছিল হয়তো আর কোনোদিন তার দেখা পাবে না। হয়তো একটু হতাশ হয়েছিল, হয়তো চাপার দীর্ঘ নিঃশ্বাসও পড়েছিল সবার অলক্ষ্যে। কিন্তু বিধাতা পুরুষের খামখেয়ালির খেলা পূর্ণ করবার জন্যই অকস্মাৎ আবার দুটি প্রাণের, দুটি মনের সাক্ষাৎ হয়েছিল ওই লেক মার্কেট স্টপেই। দীর্ঘদিনের অদর্শনের বেদনা বোধ করি দুটি প্রাণে একই সুরে, একই তালে, একই সময় বেজে উঠেছিল। দুজনে প্রায় একই সঙ্গে বলে উঠল, আরে আপনি যে, আরে আপনি যে। দুজনেই হেসে ফেলেছিল, দুজনেই লজ্জা পেয়েছিল। বাস স্টপের অন্যান্য যাত্রীদের চাপা অথচ বিশেষ অর্থমূলক হাসি দুজনকে আরো বেশি লজ্জিত করেছিল। 5ই আগস্ট দুজনে কলেজে এসেছিল, কিন্তু হঠাৎ সেদিন সারা কলকাতায় আগুন জ্বলে উঠেছিল। কলেজের ফটক থেকে ছেলেমেয়েরা ফেরত গেল। ইতিমধ্যে খবর এলো শ্যামবাজারের 5 মাথায় স্টেট বাসে আগুন লেগেছে। ইউনিভার্সিটির সামনে পুলিশ গুলি ছুঁড়ছে, বউবাজারে টিয়ার গ্যাস পাড়ছে। ব্রাহ্মণের রাগ ও খড়ের আগুনের মতো কলকাতা শহরটাও মাঝে মাঝে দপ করে জ্বলে ওঠে, একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে। সেদিনও এমনই করেই কলকাতা জ্বলে উঠেছিল। হেদুয়ার কোনায় ছেলেমেয়ের ভিড়ের মধ্যে আবার দুজনের দেখা। বাড়ি যাবেন না? নিশ্চয়ই যাব। তবে চলুন না। কিসে যাব বলুন? ট্রাম নেই, বাস নেই, ট্যাক্সি নেই, রিক্সাও নেই, কি করে যাব? তাপসের কথায় চিন্তার রেখা ফুটে উঠল লীনার কপালে। উজ্জ্বল দুটো চোখ নিয়মান হয়ে গেল। 2-4 মিনিট দুজনেই চুপচাপ থাকবার পরে লীনা প্রস্তাব করল, চলুন তবে সার্কুলার রোডের দিকে যাই। বেশ, চলুন। সেই দিনটির কথা তাপস লীনার পক্ষে জীবনেও ভোলা সম্ভব নয়। সার্কুলার রোডে এসে যে রিক্সাওয়ালা শিয়ালদা পর্যন্ত যেতে রাজি হয়েছিল, রাজাবাজারের মোড়ে পুলিশের গুলি দেখে সে রিক্সা ফেলে দৌড় মারল একটা দোকানের মধ্যে। লীনার হাত ধরে তাপসও আশ্রয় নিয়েছিল আর একটা দোকানের দোরগোড়ায়। প্রায় আধ ঘন্টা পর দুজনে আবার রাস্তায় নেমেছিল, কিন্তু এবার আর কপালে একটা রিক্সাও জুটল না। হাঁটতে হাঁটতে এলো শিয়ালদা। আবহাওয়াটা খুব থমথমে হলেও কোনো গোলাগুলি চলছিল না তখন। অতি সন্তর্পণে শিয়ালদা পার হলো বউবাজারের মোড়। মৌলারির কাছাকাছি আসতেই আবার দপ করে জ্বলে উঠল সারাটা অঞ্চল। কিছু লোক পুলিশের গাড়িতেই ইটপাটকেল ছুঁড়তেই পুলিশের উত্তর এলো টিয়ার গ্যাস ছুঁড়ে। দার্জিলিংয়ের মতো সারাটা রাস্তা টিয়ার গ্যাসের মেঘে ঢেকে ফেলল সারাটা অঞ্চল। ওই অন্ধকারের মধ্যেই একটা টিয়ার গ্যাসের সেল এসে পড়ল ওদের দুজনের কয়েক হাত দূরে। লীনা চিৎকার করে জড়িয়ে ধরেছিল তাপসকে। রুমাল দিয়ে লীনার চোখ দুটো চেপে ধরে তাপস লীনাকে নিয়ে পাশের কর্পোরেশনের ওয়ার্কশপে গিয়ে ভিক্ষে করে একটু জল জোগাড় করে লীনার চোখে মুখে ছিটিয়ে দিয়েছিল। রুমালটাও ভিজিয়ে নিয়েছিল। কিছুক্ষণ বাদে সিআইটির নতুন রাস্তা ধরে
আবার দুজনে হাঁটতে শুরু করেছিল। কিছু দূর চলবার পর লীনা প্রশ্ন করল, আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত? আপনার চাইতে কম। একটু থেমে আবার লীনা প্রশ্ন করে, একটা কোল্ড ড্রিঙ্ক খাবেন? আপনার বুঝি খেতে ইচ্ছে করছে? লিন্টন স্ট্রিটের কাছাকাছি এসে একটা পানের দোকান খোলা পাওয়া গেল। 2 বোতল কোল্ড ড্রিঙ্ক খেয়ে দুজনে আবার চলা শুরু করল। পার্ক সার্কাস ময়দানের কাছে এসে লীনা প্রস্তাব করল, চলুন না, একটু বিশ্রাম করি, আর যেন পারছি না। বেশ, চলুন। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে চলেছে। সূর্যের তেজে ভাটা পড়তে শুরু করেছে। বাম গাছের ছায়াতে দুজনে অনেকক্ষণ বসেছিল। নিজেদের সুখ দুঃখ মন প্রাণের কোনো কথাই সেদিন হয়নি। কথা হয়েছিল শুধু পড়াশুনোর, কলেজের ক্লাসের প্রফেসরদের। অনেকক্ষণ পর তাপস প্রশ্ন করেছিল, আচ্ছা, আপনার বাবা মা নিশ্চয়ই আপনার জন্য খুব চিন্তা করছেন? হ্যাঁ, তা তো একটু করছেন বই কি। একটু থেমে একটু হেসে টিপ্পনি জুড়ল লীনা, হাজার হোক, মেয়ে তো, তার উপর বয়স হয়েছে। তা তো বটেই। একটু পরে পাল্টা প্রশ্ন আসে, আপনার বাবা মাও নিশ্চয়ই খুব চিন্তা করছেন, তাই না? না, তারা চিন্তা করছেন না। কেন? ঠোঁট কামড়ে চোখ দুটোকে একটু নিচু করে তাপস উত্তর দিল, তারা কেউই নেই। লীনা হঠাৎ একটু চঞ্চল হয়ে, একটু উতলা হয়ে বলল, তাই নাকি? লীনা পর পর অনেকগুলো প্রশ্ন করেছিল। তাপস শুধু বলেছিল, তাপস সেনের জীবন কাহিনী বলবার মতো নয়। শুধু জেনে রাখুন, সে মাসিমার বাড়ি থেকে স্কটিশ চার্চে বিয়ে পড়ে। শেষে শুধু বলেছিল, আসুন না একদিন আমাদের বাড়িতে, মাসিমা খুব খুশি হবেন। হাসি মুখে লীনা বলেছিল, হ্যাঁ, নিশ্চয়ই আসব। আর 2 দিন পরেই লীনা এসেছিল মাসিমার সঙ্গে দেখা করতে। মাসিমার সঙ্গে দেখা হয়েছিল, আলাপও হয়েছিল, অনেক গল্পও হয়েছিল, কিন্তু তাপসকে দেখল না। অনেকক্ষণ বাদে লজ্জা সংকোচ কাটিয়ে যতটা সম্ভব সহজ হয়ে লীনা একবার জিজ্ঞাসাই করে ফেলল, তাপসবাবুকে দেখছি না তো মাসিমা? না মা, সে তো এখন বাড়িতে থাকে না, ছাত্র পড়াতে গেছে। ঘাড় বেঁকিয়ে ঘড়িটা দেখে নিয়ে মাসিমা বললেন, তবে আর 15 মিনিটের মধ্যেই আসবে। তাপস ফিরে লীনাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। তবে লীনা আর অপেক্ষা করেনি, হাত ঘড়ি দেখে বলল, অনেকক্ষণ এসেছি, এবার চলি। সিঁড়ি দিয়ে নিচে পর্যন্ত এগিয়ে দিয়েছিল তাপস। সিঁড়ি দিয়ে নামবার সময় লীনা বলেছিল, কাল সন্ধেবেলা আমাদের বাড়িতে আসবেন। কেন? মা বলেছেন। কেন? ধন্যবাদ জানাবেন বলে। কেন? বারে, সেদিন অত কষ্ট করে আমাকে নির্বিঘ্নে বাড়ি আসবার ব্যবস্থা করলেন, সেই জন্যই। কিন্তু সন্ধ্যাবেলায় তো আমাকে ছাত্র পড়াতে হয়। একদিন না হয় ছাত্র নাই পড়ালেন। তাপস গিয়েছিল, তবে একটু দেরি করেই। চা খেয়ে একটু গল্প করে লীনার মাকে একটা প্রণাম করেই উঠে পড়েছিল। শুধু লীনার নয়, তার মায়েরও বেশ লেগেছিল তাপসকে। আর কয়েকদিনের মধ্যে লীনার মনে একটা আশ্চর্য বিপ্লব ঘটে গেল। চৈত্রের খরার পর যেমন হঠাৎ কালবৈশাখী এসে সবকিছু ওলটপালট করে দেয়, সবার অলক্ষ্যে লীনার জীবনেও এমনই ভাবে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভালোবাসলো তাপসকে। পরবর্তী 2.5 বছর স্বপ্নের মতো কেটে গেল। 2টি মন, 2টি প্রাণ মিশে একাকার হয়ে গেল। 2টি জীবন, 2টি সুর, 2টি ধারা, একই ছন্দে, একই তালে, একই দিকে, একই উদ্দেশ্যে এগিয়ে গেল। জীবনের অর্থ বদলে গেল। বাঁচার আনন্দ তীব্র থেকে তীব্রতর হলো। 2টি স্বপ্ন মিলে মিশে এক হয়ে গেল। প্রত্যক্ষে মেলামেশা, অপ্রত্যক্ষে আত্মসমর্পণের পালা শেষ হলো।
আউটরাম ঘাটের ধার দিয়ে হেস্টিংসের দিকে এগোতে এগোতে লীনা প্রশ্ন করে, তোমার কি মনে হয় তোমার জীবনের সব অপূর্ণতা, সব প্রয়োজন, সব দাবি আমি মেটাতে পারবো? পারবো কি তোমাকে জীবনে সুপ্রতিষ্ঠিত করবার কাজে সাহায্য করতে? পারবো তোমাকে সুখী করতে আমি? পায়ে চলা বন্ধ হয়, কিন্তু মন উড়ে চলে যায় অনাগত ভবিষ্যতের দিনগুলিতে। তাপস বলে, নিষ্ঠা ও আত্মবিশ্বাস থাকলে নিশ্চয়ই পারবে। কেন, আমার নিষ্ঠা সম্পর্কে তোমার মনে কি আজও সন্দেহ আছে? না, তা নেই। তবে মানুষের মন তো। কবছর আগে যেমন তোমার এই নিষ্ঠা ছিল না, কবছর পরে হয়তো এই নিষ্ঠা কমতে পারে, আমার বাড়তেও পারে। তাপস কোনো বিষয়ে বেশি কিছু আশা করে না। তার আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনিচ্ছা সব বিষয়েই একটা সংযত ভাব আছে। তা লীনা ভালো করেই জানে, তাই আর প্রশ্ন করে না। মাসিমার মনোরাজ্যেও লীনার আধিপত্য বিস্তার হয়। কলেজ থেকে ফিরে সন্ধ্যা নাগাদ একবারটি সে আসবেই মাসিমার খোঁজ নিতে। বাথরুম থেকে বেরুলে মাসিমাকে সিঁদুর পরিয়ে দিতে লীনার বড় ভালো লাগে। মনে মনে মাসিমারও ইচ্ছে করে লীনার সিঁথিতে টকটকে লাল সিঁদুরের একটা টান দিতে, কিন্তু সে আসার অভিব্যক্তি দেন না। সিঁদুর পরিয়ে দিলে লীনা প্রণাম করে মাসিমাকে। মাসিমা বুকের মধ্যে টেনে নেন লীনাকে। সেবারে শীতের ঠান্ডা লেগে মাসিমা অসুস্থ হলে লীনা বিকালের দিকে রোজ রান্না করে গেছে। পরের দিনে সকালের রান্না ফ্রিজে তুলে রেখেছে। মাসিমা আর ধৈর্য ধরতে পারেন না। কি বলবো মা, তোমাকে কোনোদিন বরণ করে ঘরে তুলতে পারবো কিনা জানি না, কিন্তু তার আগেই তুমি একে একে সব দায়িত্ব তুলে নিতে শুরু করলে। লীনা কোনো উত্তর দেয় না। হরলিক্স আনার তাগিদে হঠাৎ ঘর থেকে বেরিয়ে যায়। আজ করাচি থেকে বেইরুটের পথে তাপসের মনে পড়ে সেসব দিনের স্মৃতি। সেসব দিনের পর মনের মধ্যে আরও অনেক দিনের স্মৃতি জমেছে, কিন্তু তবুও লীনার স্মৃতি অম্লান হয়ে রয়েছে তার মনে। মনে পড়ে জন্মদিনের কথা। খুব ভোরবেলায় লীনা এসে চুরি করে একটা প্রণাম করেই পালিয়ে যেত। বিকালের দিকে সরকারিভাবে এসে কিছু উপহার দিত আর গান শোনাত। মনে পড়ছে আরো অনেক দিনের কথা। জানো তাপস, আমার প্রথম ছেলে হলে তার নাম কি রাখবো? না, কি? স্বপন। তাপস বলে, আর মেয়ে হলে? ছবি। এই দুটো নাম বুঝি তোমার খুব পছন্দ? লীনা বলেছিল, আমার জীবনের স্বপ্ন সার্থক করে যে ছেলে হবে সে হবে আমার স্বপন, আর যে মেয়ে আগামী দিনের ছবি বাস্তব করে দেখা দেবে তার নাম হবে ছবি। কাছের জানালা দিয়ে দূরের আকাশের মিটমিট করা তারাগুলো দেখতে দেখতে নিজের জীবন আকাশের ঐশ্বর্যে ভরা দিনগুলির স্মৃতি মিটমিট করে জ্বলে উঠল। জনক রোডের জীবনে ওই তারা দূরে ছিল না, আর আজ তারা বহু দূরে চলে গেছে। ওই আকাশ, ওই তারা হাতছানি দিয়ে ডাক দেয়, কিন্তু হাতের নাগালের বাইরে। আরো মনে পড়ে শেষ অধ্যায়ের কথা। সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মাসিমার প্রস্তাব শুনে লীনার বাবা হেসেই উড়িয়ে দিলেন। বললেন, একটা অর্ডিনারি বিএ পাশ করা ছেলের সঙ্গে কি মেয়ের বিয়ে হতে পারে? লীনার দাদা বারান্দায় দাঁড়িয়ে টিপ্পনি কেটেছিল, বলিহারি ছেলে রে বাবা, বাস স্টপে দাঁড়িয়ে প্রেম করে বিয়ে করতে চায়। মাসিমা অনেক বুঝিয়েছিলেন তারপর সাধারণ ছেলে নয়, সে একদিন 10 জনের একজন হবেই। শুধু শূন্য হাতে নয়, অজস্র অপমানের বোঝা নিয়ে মাসিমা ফিরে এসেছিলেন। লীনা কেঁদেছিল, খাওয়া দাওয়া বন্ধ করেছিল, কিন্তু নিজের মনের কথা, প্রাণের ইচ্ছা
জানাতে পারেনি, লজ্জায় সংকোচে। সংস্কার তার কণ্ঠরোধ করেছিল। আরও অসংখ্য প্রেমের কাহিনীর মতো এদের কাহিনীও এইখানেই শেষ হলো। যৌবনে সব বাঙালি মেয়েই প্রেমে পড়ে। যে বাঙালি মেয়ে বলে যৌবনে সে প্রেমে পড়েনি, সে হয় মিথ্যাবাদিনী, নয়তো মানসিক বিকারগ্রস্ত। দেহের মধ্যে নতুন জোয়ার আসার সঙ্গে সঙ্গে মনের রাজ্যের নতুন পলিমাটি পড়ে। সে উর্বর হয়, ফুল ফোটে, ফসল ধরে, প্রেমের ফসল। ছেলেবেলায় মেয়েরা পুতুল খেলা করে, বর সাজায়, বউ সাজায়, তাদের বিয়ে দেয়, নেমন্তন্ন খাওয়ায়। পুতুলকে ছেলে সাজায়, আদর করে কোলে নিয়ে, দোল দিয়ে ঘুম পাড়ায়, আবার ঝিনুক বাটি নিয়ে দুধ খাওয়ায়, অসুস্থ হলে চিকিৎসা করে, ওষুধও খাওয়ায়। খেলতে খেলতেই মেয়েরা হঠাৎ একদিন বড় হয়। তাদের অঙ্গে যৌবন দেখা দেয়, দেহের নেশায় মাতাল হয়। পুতুল খেলা আর ভালো লাগে না, এবার মানুষ নিয়ে খেলা শুরু হয়। মেয়েরা খেলতে খেলতে শেখে, শেখে আগামী দিনগুলির জীবনধারার সঙ্গে নিজেদের মিশিয়ে দিতে। লীনা পুতুল খেলার মতো তাপসের সঙ্গে খেলা করেনি, আত্মসমর্পণ করেছিল সে। তাপসের ভালোবাসার ঐশ্বর্যে সে মন ভরিয়ে তুলেছিল, কিন্তু আর এগোতে পারেনি। নিজে মর্মে মর্মে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে, কিন্তু একটি বারের জন্যেও মুখ ফুটে প্রকাশ করতে পারেনি তার জীবনের চরম কাহিনী। মনে হয়েছে একটি একটি করে বুকের পাঁজরাগুলো ভেঙে যাচ্ছে, তবুও পারেনি বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে, দাদার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তাপস আবার একদিন পাটনা ফিরে এমএ পড়তে শুরু করলো। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে ফরেন সার্ভিসে ঢুকলো। একদিনের জন্য কলকাতায় এসে মাসিমাকে প্রণাম করে চলে গেল জেনেভা। জীবনে আর পিছনে তাকায়নি। তাপস কলকাতা ছাড়বার পরই লীনার বিয়ে হয়েছিল। মাসিমা নিমন্ত্রিতা হয়েছিলেন, তাপস সেই খবর পেয়েছিল। তবে বিয়ের পরও মাসিমার সঙ্গে যোগাযোগ রাখত লীনা, কলকাতায় এলে দেখাও করত। তাপস তাও জানত। আজ হঠাৎ এই প্লেনের মধ্যে ওই ছোট্ট স্বপনকে দেখে মনে পড়ল সমস্ত স্মৃতি। ইচ্ছা করল একটি বারের জন্য স্বপনকে ডেকে এনে আদর করে, কিন্তু প্লেনের সবাই এখন ঘুমে কাতর। টুরিস্ট ক্লাসে উঁকি দিয়ে দেখল দুজন জাপানি ভদ্রলোক রিডিং লাইট জেলে বই পড়ছেন, আর সবাই ঘুমিয়ে আছেন। ভারতীয় যাত্রীদের কাছে শেষ রাত্রির হলেও জাপানিদের ঘড়িতে এখন দুপুর। করাচি ছাড়বার পরই তারা ব্রেকফাস্ট খেয়েছেন, এই রুটের পর লাঞ্চ খাবেন। নিজের সিটে বসে আর একবার বাইরের আকাশটা দেখে নিলাম, একটা সিগারেটও ধরালাম। 2-3 মিনিট বাদেই সারা প্লেনে আলো জ্বলে উঠল। ঘড়ির দিকে একবার তাকিয়ে নিলাম, বুঝলাম বেইরুটে এসে গেছি। মিনিট বাদে এয়ার হোস্টেস জানালো আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা বেইরুটে পৌঁছব। যাত্রীরা যেন ধূমপান বন্ধ করে সিট বেল্ট বেঁধে নেন। এয়ার হোস্টেস আরও জানালো যে বেইরুট থেকে নতুন বৈমানিক ও কর্মীরা বিমানের ভার নেবেন। প্লেন বেইরুটে পৌঁছল। আমরা 3 জন প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার সামনে দরজা দিয়ে পেরিয়ে একটা বাসে উঠে টার্মিনাল বিল্ডিংয়ে গেলাম। টুরিস্ট ক্লাসের 30-35 জন মেয়ে পুরুষ যাত্রী একটা বাসে 2-1 মিনিট বাদে টার্মিনাল বিল্ডিংয়ে এলেন। সবে একটা সিগারেট ধরিয়ে এলিভেটরের দিকে 2 পা বাড়িয়েছি, এমন সময় ছুটে এসে স্বপন আমার হাতটা ধরে বললে, আমি স্বপন। টুক করে আদর করে কোলে তুলে নিয়ে বললাম, বাহ, তুমি বুঝি স্বপন? গাল দুটো ফুলিয়ে চোখ দুটো টেনে টেনে বলল, হ্যাঁ আমি তো স্বপন। আমি জিজ্ঞাসা করলাম, স্বপন, তোমার বাবা মা কোথায়? আমার বাবা তো লন্ডনে, তুমি জানো না? না তো। স্বপন প্রায় হুড়মুড় করে আমার কোল থেকে নেমে আমার হাত ধরে টানতে টানতে বলল,
এসো না, আমার মাকে দেখবে, এসো। স্বপন আমার বাধা মানল না, টানতে টানতে হাজির করলো তার মার কাছে। স্বপন বলল, এই তো আমার মা। আমি তো প্রায় পাথরের মতো হয়ে কোনো মতে উত্তর দিলাম, তাই বুঝি? লীনা বলল, তুমি? হ্যাঁ, আমি। কেমন আছো? খুব ভালো। একটু থেমে পাল্টা প্রশ্ন করলাম, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বাহ, বেশ তো। দুজনকে একবার প্রাণ ভরে দেখে নিলাম। তোমার শরীর তো খারাপ হয়ে গেছে, আমি বললাম। না না, শরীর ঠিকই আছে, তোমার দেখার ভুল। তাই নাকি? লীনা হেসে মাথা নিচু করল। 2-1 মিনিট নীরবতার মধ্যে দিয়েই কেটে গেল। হঠাৎ স্বপন আমাকে প্রশ্ন করল, তুমি আমার মার গান শুনেছ? এবার আমিও হেসে ফেললাম। স্বপনের গাল টিপে একটু আদর করে বললাম, বলো না তোমার মাকে একটা গান শোনাতে। 2 হাত দিয়ে স্বপন মাকে জড়িয়ে ধরে বলল, মা, একটা গান করো না মা। না বাবা, এখানে গান করে না, লীনা উত্তর দেয়। আর সব প্যাসেঞ্জারেরা উপরে লাউঞ্জে অথবা ডিউটি ফ্রি শপে চলে গিয়েছিলেন। আমিও লীনা আর স্বপনকে নিয়ে উপরে গেলাম। লেবাননের মরু প্রান্তরের উষ্ণ হাওয়ায় বেইরুটের এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংয়ে প্রবেশের অনুমতি নেই, সেখানে কৃত্রিম ঠান্ডা হাওয়ার রাজত্ব। কিন্তু তবুও লীনার সান্নিধ্যে, বিচিত্র অনুভূতিতে আমার গোলা বুক শুকিয়ে এলো। একটা চাপা উত্তেজনায় শরীরটা কেমন যেন হয়ে উঠল। আয় আয় চাঁদ, মুখে বলা যায়, কিন্তু সত্যি সত্যি যদি চাঁদ এসে হাজির হয়, তাহলে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটতে পারে। সারা প্লেনে লীনাকে স্বপ্ন দেখেছি, তার কথা ভেবেছি, তার প্রতিটি স্মৃতি রোমন্থন করেছি। না পাওয়ার বেদনার মধ্যেও একটু যেন সুখের, একটু যেন তৃপ্তির স্বাদ পাচ্ছিলাম। কিন্তু সেই স্বপ্নের লীনা, স্মৃতির লীনা, কাহিনীর লীনাকে আজ দীর্ঘদিন বাদে পাশে পেয়ে আমার মধ্যে অদ্ভুত একটা চাঞ্চল্য দেখা দিল। বাইরে অবশ্য তার কোনো প্রকাশ হতে দিলাম না, কিন্তু নিজে ভিতরে ভিতরে অসহ্য যন্ত্রণা ভোগ করতে লাগলাম। স্বপনকে চকোলেট কিনে দিয়ে 2 বোতল কোল্ড ড্রিঙ্ক কিনলাম। একটা বোতল লীনাকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও, আর কি খাবে? কিছু না। তুমি কিছু খাবে? না। খাও না কিছু, আমি খাওয়াচ্ছি। একটু চুপ করে উত্তর দিলাম, তুমি আদর করে, যত্ন করে, ভালোবেসে খাওয়াবে, সেই সৌভাগ্য করে তো আমি জন্মাই নিলি না। সেজন্য কয়েকটা মুহূর্তের জন্য সে আনন্দ, সেই সৌভাগ্য, সে তৃপ্তিভোগ করে লাভ কি? লীনা চুপ করে মাথাটা নিচু করল। একটু পরে স্বপনের হাত ধরে ডিউটি ফ্রি শপিং সেন্টারে ঢুকলাম। বাঁদিকে জুয়েলার্সের দোকানের সামনে এসে লীনার হাতটা চেপে ধরে বললাম, একটা অনুরোধ রাখবে? কি অনুরোধ? আজ বুঝি কৈফিয়ত তলব না করে আমার একটা অনুরোধ রাখা সম্ভব নয়? না, ঠিক তা নয়। তবে আবার কি? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে লীনা কি যেন মনে একটা ফোন দিয়ে আটল। বলল, 2টি শর্তে তোমার অনুরোধ রক্ষা করতে পারি। শুনি, কি শর্ত? প্রথম কথা, আমি যা দেব তোমায় খেতে হবে, আর দ্বিতীয়ত, প্লেনে আমাদের কাছে বসবে। দুঃখের মধ্যেও একটু না হেসে পারলাম না। বললাম,
তথাস্তু। তারপর জুয়েলার শপে ঢুকে 18 পাউন্ড দিয়ে বেশ একটা পছন্দসই সুইস ঘড়ি কিনে নিজের হাতে লিনার হাতে পরিয়ে দিলাম। লিনা কোনো প্রতিবাদ করলো না, কোনো মন্তব্য জানালো না, শুধু স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। শপিং সেন্টার থেকে আবার স্ন্যাক্স বারে ফিরে লিনার শর্ত পূরণ করে এক পেট খেলাম। দুজনে 2 কাপ কফিও নিলাম। একটু পরে অ্যানাউন্সমেন্ট হলো, রোম, জেনিভা, লন্ডন, নিউ ইয়র্কগামী প্যান আমেরিকানের যাত্রীদের উদ্দেশ্যে যাত্রারম্ভের জন্য প্লেন প্রস্তুত। আমরা নিচে গেলাম। 2 দরজা দিয়ে দুদিক থেকে প্লেনে চড়লাম। চিফ স্টুয়ার্টকে ডাক দিয়ে অনুরোধ করলাম, আমার এক আত্মীয়া মিসেস সরকার এবং মাস্টার সরকার ট্যুরিস্ট ক্লাসে আছেন, আমি কি তাদের পাশে বসতে পারি? প্যাসেঞ্জার চার্টটা দেখে চিফ স্টুয়ার্ট উত্তর দিল, উইথ প্লেজার স্যার। ফার্স্ট ক্লাস কেবিন থেকে বেরিয়ে আমি লিনাদের পাশে বসলাম। সিট বেল্ট বাঁধতে বাঁধতে লিনা টিপ্পনি কাটল, আমি ভাবলাম ফার্স্ট ক্লাস কেবিনে ঢোকার পর হয়তো আমাকে ভুলেই গেলে। ভুলতে পারলে হয়তো ভালোই হতো। যদি নিজের সমস্ত অতীতের স্মৃতি মুছে ফেলে সাধারণ ডিপ্লোম্যাটদের মতো হুইস্কির গেলাসে ডুব দিয়ে সর্বদেশের যুবতীদের উষ্ণ সান্নিধ্য ভোগ করতে পারতাম, তবে হয়তো বুকের ভিতরটা এমন ঝুলে পুড়ে ছাড়কার হতো না। পূর্ব দিগন্ত থেকে সূর্যের তাড়া খেয়ে রাত্রির বুক চিরে প্লেনটা ছুটে চলেছিল রোমের দিকে। অফুরন্ত রাত্রির অন্ধকারের আমেজে যাত্রীরা কম্বল জড়িয়ে তখনও ঘুমোচ্ছেন। অনেকক্ষণ জেগে থাকার পর, অনেকক্ষণ বসে বসে কাটাবার পর স্বপনও ঘুমিয়ে পড়ল। 3টি সিটের মাঝে 2টি হাতল তুলে দেওয়া হলো। জানলার দিকে সিটে স্বপনকে শুইয়ে লিনা আমার পাশে ঘেঁষে বসল। আমি বললাম, এত কাছে, এত নিবিড় হয়ে কেন? লিনা একটিবার আমার দিকে তাকিয়ে বলল, জীবনে তো তোমাকে পেলাম না, মাত্র কয়েক ঘন্টার জন্য একটু কাছে বসেছি, তাতেও তোমার আপত্তি? একটু থেমে বলল, জীবনে তো অনেক ইচ্ছাই পূর্ণ হলো না। ভগবান যখন অপ্রত্যাশিতভাবে তোমাকে এই রাত্রিটুকুর জন্য পাইয়ে দিয়েছেন, তখন এই আনন্দ থেকে, এই সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করো না তাপস। আমি কোনো উত্তর দিলাম না। লিনা আস্তে আস্তে আমার কাঁধের ওপর মাথা রেখে একটু কাত হলো। বেশ লাগলো। হঠাৎ যেন মনে হলো আমি রাজা হয়েছি। মনে হলো আমি যেন সবচাইতে সুখী লোক। মনে হলো পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রানীকে নিয়ে চলেছি দেশ দেশান্তর দেখতে। কখন যে লিনার হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিয়েছি তা নিজেও টের পাইনি। কিছুক্ষণ পর লিনা আমার আর একটা হাত নিজের হাতের মধ্যে টেনে নিলে উপলব্ধি করলাম 2টি হাতে 2টি প্রাণ আজও কত নিশ্চিন্তে, কত নির্ভয়ে, কত সহজে নির্ভরশীল। হঠাৎ এয়ার হোস্টেস এসে ব্রেকফাস্ট দিয়ে গেল। জিজ্ঞাসা করল, স্যার, ইউ উইল হ্যাভ কফি অর টি? কফি। হোয়াট অ্যাবাউট ইউর ওয়াইফ স্যার? এয়ার হোস্টেসের কথা শুনে চমকে উঠলাম। কে যেন আমার কণ্ঠস্বর রোধ করে ধরল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। একটি মুহূর্ত নষ্ট না করে লিনা উত্তর দিল, ক্যান আই ডিফার ফ্রম মাই হাজব্যান্ড? একগাল হাসি হেসে এয়ার হোস্টেস বলল, থ্যাংক ইউ ম্যাডাম। বিদায় নেবার আগে এয়ার হোস্টেস এই কথাও জানিয়ে গেল, আপনাদের ছেলের ঘুম ভাঙলে আমাকে জানাবেন, আমি তার খাবার দিয়ে যাব। এবারেও লিনা উত্তর দিল, থ্যাংক ইউ। এবার আমার কণ্ঠস্বর ফিরে এলো। লিনাকে জিজ্ঞাসা করলাম, এ কি করলে? নির্লিপ্তভাবে উত্তর দিল লিনা, কি আর করলাম, আমাকে, তোমাকে আর স্বপনকে পাশাপাশি দেখে এয়ার হোস্টেসের পক্ষে কি অন্য কিছু ভাবা সম্ভব? ভেবে দেখলাম, সত্যিই তো,
তবুও জিজ্ঞাসা করলাম, তা তো বুঝলাম, কিন্তু তুমি তো সত্যি কথা বলতে পারতে। আমি কেন তর্ক করব বলো? দুনিয়াতে যে স্বীকৃতি আমাকে কেউ দেয়নি, সেই স্বীকৃতি আজ এই অপরিচিতা এয়ার হোস্টেসের কাছ থেকে পেলাম। আমি ওর কাছে কৃতজ্ঞ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে লীনা বলল, জীবনে কোনো দিন ভুলবো না এই এয়ার হোস্টেসকে। একটু থামল লীনা। আমার চিবুক ধরে আমার মুখটাকে নিজের দিকে ফিরিয়ে লীনা প্রশ্ন করল, আচ্ছা বলো, এয়ার হোস্টেসের কথাটা তোমার ভালো লাগেনি? পারবে তাপস, পারবে তুমি ওর এই কথা ভুলতে? এমনই মিষ্টি আমেজ নিয়ে ভাসতে ভাসতে প্যান আমেরিকানের পক্ষীরাজ এলো রোম, এলো জেনিভা, এলো লন্ডন। প্লেন থেকে বেরোবার আগে লীনাকে ধন্যবাদ জানালাম আমাকে অপ্রত্যাশিত মর্যাদা, অভাবনীয় স্বীকৃতি দেবার জন্য। উপদেশ দিলাম, সুখে থেকো লীনা, সাবধানে থেকো। আশ্বাস দিলাম, লীনা, স্বামী পুত্র বা তোমার যে কোনো প্রয়োজনে যদি কোনোদিন স্মরণ করো, তবে বুঝবো আমার কৌমার্যের এই সাধনায় সিদ্ধিলাভ করেছি। স্বপনকে কোলে টেনে নিয়ে অনেক আদর করলাম, সমস্ত মন প্রাণ দিয়ে আশীর্বাদ করলাম। এক ফাঁকে হঠাৎ লীনা আমাকে প্রণাম করতে চমকে উঠলাম। আমি হাত তুলে আশীর্বাদ করবার শব্দটাও হারিয়ে ফেলেছিলাম। লীনার চোখের জলটা পর্যন্ত মুছিয়ে দিতে পারলাম না। আমার চোখের দৃষ্টিটাও ঝাপসা হয়ে উঠল। লীনার কেবিন ব্যাগ ও আরো 2-3টে ছোটখাটো জিনিসপত্র এক হাতে, ও অন্য হাতে আমার ফেল্ট ওভারকোট এবং ব্রিফকেস তুলে নিলাম। আমার পিছন পিছন স্বপনের হাত ধরে লীনা নেমে এলো। 3 নম্বর ওসানিক বিল্ডিংয়ে হেলথ কাউন্টারের দিকে এগোতেই লীনার স্বামী কাচে ঘেরা উপরের ভিজিটার্স গ্যালারি থেকে হাত নাড়লেন। স্বপন চিৎকার করে ঘোষণা করল, ওই যে আমার বাবা। স্বামীর দিকে তাকিয়ে লীনা শুধু একটু শুকনো হাসি হাসল। আমি ওদের নিয়ে হেলথ কাউন্টার থেকে পাসপোর্ট কাউন্টার হয়ে কাস্টমস কাউন্টারে এলাম। আমাদের লন্ডন হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি, আমার বন্ধু মিস্টার চারি, আগে থেকেই কাস্টমস কাউন্টারে অপেক্ষা করছিলেন। হাই কমিশনের আরও 2 জন স্টাফ এসেছিলেন আমার জন্যই। তারা আমার মালপত্র নিয়ে বাইরে চলে গেলেন। আমার অনুরোধে লীনাদেরও মালপত্র তার সঙ্গে সঙ্গেই দেখে নিলেন কাস্টমসের একজন অফিসার। অফিসারটিকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাই বাইরে পেরিয়ে এলাম। বাইরে ঠান্ডার হাত থেকে রেহাই পাবার জন্য আমি আমার ওভারকোট পরে মাথায় ফেল চাপিয়ে নিলাম। স্বপন ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। খুব নরম গলায় লীনা পরিচয় করিয়ে দিল, ইনি হচ্ছেন করাচি ইন্ডিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি এবং এখন চলেছেন ইউনাইটেড নেশনসে। একটু থেমে বলল, প্লেনেই পরিচয় হলো তোমার ছেলের দৌলতে। আর শুধু তাই নয়, তোমার ছেলের অনেক দৌরাত্ম উনি সহ্য করেছেন, অনেক খামখেয়াল চরিতার্থ করেছেন এবং সর্বোপরি পথ দেখিয়ে মালপত্র টেনে অশেষ উপকার করেছেন। এরপর স্বামীর দিকে ফিরে শুধু বলল, ইনি আমার স্বামী মিস্টার সরকার। আমি হাত জোড় করে মিস্টার সরকারকে নমস্কার করলাম। বললাম, আপনার স্ত্রী যে এত মিথ্যা কথা বলতে পারে তা তো ভাবিনি। আমার সম্পর্কে যে বক্তৃতা দিলেন তা একটুও সত্যি নয়। একটু ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বললাম, দুনিয়াতে আমি বড় নিঃসঙ্গ, বড় একা। তাই স্বপন এবং আপনার স্ত্রীর অশেষ কৃপায় কিছু সময়ের জন্য হলেও অন্তত নিঃসঙ্গতা থেকে মুক্তি পেয়েছিলাম। সেজন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। স্বপনকে আর একটি বারের জন্য কোলে তুলে নিয়ে আদর করলাম। বললাম, কই, তুমি তো তোমার মার গান শোনালে না। স্বপন বলল, মা, গাও না একটা গান। আমরা সবাই না হেসে পারলাম না।
মিস্টার সরকারকে বললাম, বেশ ছেলেটি আপনার, ইচ্ছা করে চুরি করে পালাই। মিস্টার সরকার একটু হাসলেন। আমি আর একবার মিস্টার সরকারকে নমস্কার করলাম, স্বপনকে আদর করলাম এবং সব শেষে লীনাকে বললাম, আপনাকে আর আপনার ছেলেকে হয়তো অনেকদিন মনে রাখবো, ক্ষমা করবেন। আমি আর কাল বিলম্ব না করে বিদায় নিয়ে মিস্টার চারির সঙ্গে জনাকীর্ণ লন্ডনের রাজপথে নিজেকে হারিয়ে ফেললাম। তাপস বিদায় নেবার পরও কয়েকটা মুহূর্ত লীনা নিশ্চল পাথরের মতো তারই পথের দিকে চেয়েছিল। মিস্টার সরকার বললেন, তুমি ওর পুরো ঠিকানাটা রেখেছ? লীনা শুধু মাথা নেড়ে জানালো, না। সে কি, অত বড় একটা ডিপ্লোম্যাটের সঙ্গে আলাপ হলো, অথচ তার ঠিকানাটা রাখলে না? লীনা শুধু বলল, না, ভুলে গেছি।